নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি শুভ্রজিৎ। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দফতরের আয়োজনে এবিপি আনন্দে বাংলার শিক্ষা ক্লাসরুমে আরেকবার রাজ্যের সমস্ত পড়ুয়াদের তোমাদের স্বাগত জানাচ্ছি। এখন ধরো যদি তোমাদের স্কুল চলতো, তাহলে তোমরা স্কুলে যে যে চ্যাপ্টারগুলো পড়তে, যে যে বিষয়গুলো পড়তে, সেগুলোই তো এখানে তোমাদের পড়াবেন শিক্ষক শিক্ষিকারা। আর সেই মতো আজ দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান এবং দ্বাদশ শ্রেণীর রসায়ন তোমাদের পড়ানো হবে। তোমাদের যে টিচার এবং যে স্যার এবং ম্যাডাম, যে শিক্ষক এবং শিক্ষিকারা তোমাদের পড়াবেন, এসে শুরুতেই তাদের সঙ্গে তোমাদের পরিচয় করিয়ে দিই। আমাদের সঙ্গে রয়েছেন বিধাননগর গভর্নমেন্ট স্কুলের শিক্ষক জয়দীপ গঙ্গোপাধ্যায়, মিত্র ইনস্টিটিউশন মেন শিক্ষক মদনমোহন হালদার আমাদের সঙ্গে রয়েছেন, দ্য ওরিয়েন্টাল সেমিনারি ফর গার্লসের শিক্ষিকা দময়ন্তী রায় আমাদের সঙ্গে রয়েছেন এবং কসবা চিত্তরঞ্জন হাই স্কুলের শিক্ষক চন্দ্রজিৎ হালদার রয়েছেন আমাদের সঙ্গে। সরাসরি আমাদের সঙ্গে পশ্চিম মেদিনীপুরের হদসাবেরিয়া ডক্টর বিসি রয় এসএস বিদ্যানিকেতনের শিক্ষক বৃন্দাবন ঘটক এই আলোচনায় যোগ দিয়েছেন। স্যার আপনাদের এবং ম্যাডাম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের স্বাভাবিকভাবে এই আলোচনা যখন চলবে প্রচুর প্রশ্ন থাকবে, প্রচুর জিজ্ঞাসা থাকবে, ধোঁয়াশাও কিছু কিছু জায়গায় থাকতে পারে, সেটাই স্বাভাবিক। তার উত্তর পাওয়ার জন্য তোমরা সরাসরি আমাদের ফোন করবে। ফোন নম্বর স্ক্রিনের নিচে যাচ্ছে, আরেকবার তোমাদের সুবিধার জন্য বলে দিই, 0332460557 এবং 5573 এই নাম্বারে তোমরা ফোন করে তোমাদের প্রশ্ন রাখতে পারো। উত্তর অবশ্যই স্যার এবং ম্যাডামরা দিয়ে দেবেন। আমি শুরুতেই ম্যাডামের কাছে আসতে চাইছি। ম্যাডাম, একটা বিষয় তো ঠিক, ধরুন যেরকম একটা অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি এবং এই অবস্থায় ধরুন লকডাউন ছাড়া করোনা মোকাবিলার কোনো বিকল্প এই মুহূর্তে কারোর কাছে নেই, ফলে এখন আমরা একটা গৃহবন্দী দশার মধ্যে দিয়ে চলছে। কিন্তু তারপরেও যে ইন্টারনেট যুগের মধ্যে বসবাস করছি, ধরুন যে কোনো ছাত্রছাত্রী, যে কোনো পড়ুয়ার যে কোনো প্রশ্ন থাকলে একটা ক্লিকেই তার উত্তর পাওয়া যায়। কিন্তু আপনিও বোধহয় একমত হবেন এই বিষয় নিয়ে যে স্কুলের ক্লাসরুম হোক বা রাজ্যের শিক্ষা দপ্তরের উদ্যোগে সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুম, এর বিকল্প কখনো ইন্টারনেট হতে পারে না। না, কখনোই না। প্রথমেই আমি এই বিদ্যালয় শিক্ষা বিভাগ এবং এবিপি আনন্দের সহযোগিতায় যে বিদ্যালয় শিক্ষা বিভাগ যে ক্লাসরুম অনুষ্ঠানটা আমাদের শুরু হয়েছে, তাতে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানাই। আর কখনোই ইন্টারনেট আমাদের ক্লাসরুমের সরাসরি বিকল্প হতে পারে না। ক্লাসরুম একটা, সেখানে কনস্ট্যান্ট ইন্টারাকশন বাচ্চারা পাচ্ছে। তাছাড়া একটা ক্লাস তো সবসময় যে এগিয়ে যাওয়া ছেলেদের নিয়ে নয়, আমরা বেশিরভাগই কাজ করি খুব পিছিয়ে পড়া পড়ুয়াদের নিয়ে। সুতরাং সেই তাদেরও একসাথে এগোনো বাচ্চাদের সঙ্গে সঙ্গে পিছিয়ে পড়া বাচ্চাদের এগিয়ে নিয়ে যেতে হলে, পড়াটা শেখাতে হলে, সেক্ষেত্রে কিন্তু ক্লাসরুম, যেটা আমরা শ্রেণী কক্ষে শিক্ষাদান করি, সেটা ভীষণভাবে জরুরি। এই জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠানের ব্যবস্থা করাতে, যে লকডাউন অবস্থায় বাচ্চাদের পড়াশোনাটা কিন্তু লকডাউন হয়ে যাচ্ছে একেবারে। এবং সেই ক্লাসরুমে যে ধরুন একটা শিক্ষক শিক্ষিকা এবং পড়ুয়াদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, সেটা তো আর ইন্টারনেটে কোনোভাবেই সম্ভব নয়। তারা প্রশ্ন পাঠাচ্ছে, সরাসরি ফোন ইন প্রশ্ন করছে। একেবারে। আমি চন্দ্রজিৎ স্যারের কাছে এখানে একবার আসতে চাইছি। মূল একবারে বিষয় যে আজকের ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্সের বিহেভিয়ার অফ গ্যাসের আচরণ, একদম ইনিশিয়াল কিছু কনসেপ্ট দিয়ে যদি আলোচনা শুরু করা যায় স্যার। যেমন ধরুন, আমরা যদি ঘরে একটা ধূপকাঠি জ্বালাই ঘরের কোণে, সঙ্গে সঙ্গে দেখা যায় কি যে ঘর ভর্তি গন্ধটা হয়ে গেল। তাহলে এটা কেন হচ্ছে? এটা বাচ্চাদের মনে তো স্বভাবতই প্রশ্ন যে ঘর ভর্তি গন্ধটা হচ্ছে কেন। কারণ গ্যাসের অণুগুলো সবসময় ছোটাছুটি করছে, প্রচণ্ডভাবে ছোটাছুটি করছে। মানে ঠিক একটা বাক্সের মধ্যে যদি আমি একসঙ্গে অনেকগুলো বল দিয়ে ঝাঁকাই, যেভাবে ঠিক নড়বে, ঠিক সেই গ্যাসের অণুগুলো ঠিক সেইভাবে ছোটাছুটি করছে। তাহলে ছোটাছুটি করছে কেন? কারণ গ্যাসের মধ্যে অণুগুলো মধ্যে ব্যবধানটা অনেক বেশি, অনেক দূরে দূরে আছে, যার ফলে এদের মধ্যে কি হয়, আকর্ষণ বলটাও অনেক কম। এবার এই ছোটাছুটি করতে এরা নিজেদের মধ্যে ধাক্কা লাগছে, পাত্রের দেওয়ালে ধাক্কা লাগছে। ধাক্কা লাগা মানে কি, এরা বল প্রয়োগ করছে। এবার আমরা তো জানি যে একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল হচ্ছে চাপ, মানে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তাহলে যেহেতু বল প্রয়োগ করছে, সেই জন্য গ্যাসের অণুগুলো দেয়ালের উপর চাপ দিচ্ছে। বেশ, এই চাপ দিয়ে যেহেতু শেষ করলেন, চাপ নিয়েই আমার প্রথম প্রশ্ন আপনার কাছে আসতে চাইবো। প্রশ্নটাকে দেখাবো। কোয়েল কর্মকার, পানাগড় রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়, পশ্চিম বর্ধমান থেকে প্রশ্ন পাঠিয়েছে, গ্যাসের চাপের পরিমাপ আমরা কিভাবে করতে পারি? গ্যাসের চাপের পরিমাপ আমরা কিভাবে করতে পারি? চন্দ্রজিৎ স্যার। গ্যাসের চাপের পরিমাপ করতে গেলে আমাদের যে যন্ত্র দিয়ে আমরা করি, সেটার নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটারটা আর কিছুই না, খুব সামান্য। আমরা অনেকের বাড়িতেই দেখেছি একটা প্লাস্টিকের পাইপ আছে। সেই প্লাস্টিকের পাইপটা যদি আমরা দুরকমভাবে ধরি, তো জল দিলে কি হয়, সমান লেভেলে থাকে। কেন থাকে? কারণ দুদিকে বায়ুর চাপ দিচ্ছে, জলের লেভেলটা সমান। আর ম্যানোমিটারের জন্য আমাদের যেটা করতে হয়, একটা কাঁচের নল নিতে হয়,
তার মধ্যে ছবিতে দেখাচ্ছে এটা কালো মতো, ওটা হচ্ছে পারদ নেওয়া হয়। তো যখন নলের দুদিকে সমান থাকে তাহলে পারদটার লেভেলটা সেম। এবার যে জিনিসের চাপ মাপবো সেই চাপটা যদি বায়ুর থেকে কিছুটা বেশি বা কম হয়, তখন তার জন্য আমরা নেবো একটা খোলা মুখ ম্যানোমিটার, যেটা একটু আগের ছবিতে গেছে খোলা মুখ ম্যানোমিটার। খোলা মুখ ম্যানোমিটারের মধ্যে দেখা যাচ্ছে যে ওপর থেকে বায়ুর চাপ দিচ্ছে, বায়ুর চাপটা কত না P0। এবার ডান দিকের যে ছবির প্রথম ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে পারদটা কিন্তু বাঁ দিকের থেকে নলের থেকে ডান দিকের নলে একটু উঠে আসে। তার কারণ কি, যে পাত্রের চাপ মাপবো সেই পাত্রের চাপ বায়ুর চাপের থেকে কিছুটা বেশি। তো কতটা বেশি না, বায়ুর চাপ যদি P0 হয়, এই চাপের মান হবে P0 প্লাস H রো জি। এই এইচটা হচ্ছে দুটো উচ্চতার মধ্যে পার্থক্য, রোটা হচ্ছে পারদের ঘনত্ব এবং জি হচ্ছে তোমরা জানো অভিকর্ষীয় ত্বরণ। তাহলে এবার প্রশ্ন আসতে পারে যে বায়ুর থেকে চাপ বেশি মাপছি, কম কি মাপতে পারবো না? নিশ্চয়ই পারবো। ডান দিকের ছবিতেই দেখা যাচ্ছে যেখানে চাপটা হচ্ছে বায়ুর চাপের থেকে কম, সেক্ষেত্রে বায়ুর চাপ যদি P0 হয় তাহলে আমরা চাপ মাপবো কি না P0 মাইনাস H রো জি। এইবার যদি কোনো পাত্রের চাপ খুবই কম হয়, বায়ুর চাপের সঙ্গে তুলনীয় নয়, তখন আমরা বদ্ধমুখ ম্যানোমিটার ব্যবহার করব। বদ্ধমুখ ম্যানোমিটারের ক্ষেত্রে তখন চাপটা হয়ে যাবে সরাসরি P = H রো জি। তো এইভাবে আমরা চাপ পরিমাপ করতে পারি। বেশ, প্রথম প্রশ্নের উত্তর কোয়েল, আশা করি তুমি যে প্রশ্ন পাঠিয়েছো তার উত্তর পেয়ে গেছো। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে আমি এবারে চলে আসি। আমি ম্যাডামের কাছে এই দ্বিতীয় প্রশ্নের উত্তর নেব। অঙ্কিত মণ্ডল কমলপুর নেতাজি উচ্চ বিদ্যালয় বাঁকুড়া থেকে পাঠিয়েছে। আমরা প্রশ্নটাও দেখতে পাচ্ছি, বেলুনে ফু দিলে বেলুনের আয়তন এবং চাপ বাড়ে, এখানে বয়েলের সূত্রটি কি লঙ্ঘিত হয়? এই প্রশ্নের উত্তর দিতে হলে আমাদের তো প্রথমেই বয়েলের সূত্রতে যেতে হবে। ঠিক। বয়েলের সূত্র 1660 সালে ইংরেজ বিজ্ঞানী বয়েল তিনি প্রথমে স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপের সঙ্গে আয়তনের পরিবর্তনের সম্পর্কটি প্রকাশ করেন। সূত্রটির বক্তব্য ছিল যে স্থির তাপমাত্রায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন গ্যাসের চাপটির সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, যার যে গাণিতিক রূপটা মদন মোহন স্যার আমাদের বোর্ডে দিচ্ছেন। হ্যাঁ, সেটা দেখতেও পাচ্ছি আমরা V বোর্ডে, values as বোর্ড 1 by ওয়ার্কের P। মাধ্যমে আরো বুঝিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছেন মদন মোহন স্যার। হ্যাঁ স্যার। যে গ্যাসের যে আয়তন যদি আমরা ভি ধরে, ভি ফর ভলিউম, আর পি হচ্ছে গ্যাসের উপর প্রযুক্ত চাপ, গ্যাসের ভর এম এবং উষ্ণতা যদি স্থির থাকে, তাহলে ম্যাডাম যেটা বললেন যে গ্যাসের আয়তন উহার উপর প্রযুক্ত চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে গাণিতিক রূপটা কী দেখছি, ভি প্রপোর্শনাল টু 1/p। তাহলে স্বাভাবিকভাবেই তোমার একটা ধ্রুবক চলে আসবে এখানে, সেটাকে আমি লিখছি কে। তাহলে ভি = k × 1/p। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি PV = k। তার মানে গ্যাসের উপর প্রযুক্ত চাপ আর ওই প্রযুক্ত চাপে গ্যাসের আয়তনের গুণফল সর্বদাই হচ্ছে ধ্রুবক। এখান থেকে আমরা লিখতে পারি অবশ্যই P1 V1 = তাহলে কি দাঁড়াবে P2 V2, বা যদি আরও অনেকবারই যদি আমি চাপ পরিবর্তন করতে থাকি তাহলে এটা আমি পেতে পারি Pn × Vn = অবশ্যই কি থাকবে ধ্রুবক। এখানে আমরা আরেকটা জিনিস একটু দেখাতে চাইব আমার শিক্ষার্থীদের, যে এই সংক্রান্ত কিছু লেখচিত্র যেটা খুব মানে পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং একটা ধারণা তৈরি হবে। সেখানে যদি আমরা চাপ এবং আয়তনের এই যে ব্যস্তানুপাত সম্পর্কটা যদি আমরা লেখচিত্রের মাধ্যমে দেখাই, এখানে কি আছে উষ্ণতা এবং গ্যাসের ভর স্থির, তাহলে এরকম একটা সমপরাবৃত্ত আমরা কিন্তু লেখচিত্র পাবো। এবং যদি আমি বিভিন্ন উষ্ণতায়ও এই একই পরীক্ষাটা করতে থাকি তাহলে আমি এই রকম একাধিক আমি কি পাবো, সমপরাবৃত্ত লেখচিত্র পাবো। এবং যেহেতু এখানে উষ্ণতা স্থির থাকে, এগুলোকে আইসোথার্ম বা সমষ্ণ রেখা বলা হয়। আমি দেখি যেখানে যে যদি আমি টেম্পারেচার ধরি T1, T2 এবং হচ্ছে T3, মানে তিনটে তাপমাত্রায় আমার এখানে লেখচিত্র দেখানো আছে। স্বাভাবিকভাবে তোমরা জানো যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কি হয়, গ্যাসের চাপ বৃদ্ধি পায়। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি T3 > T2 > T1। যদি আমি আরেকটা এখানে যে এই PV = k এটাকেও যদি লেখচিত্রের মাধ্যমে দেখাই তাহলে কিন্তু আমরা এখানে দেখব যে এটা কি আছে, একটা x অক্ষকে আমরা কি করছি এখানে চাপ এবং y অক্ষে PV গুণফল প্রকাশ করেছি। তাহলে আমাদের কি হবে যে PV এটা x অক্ষের সমান্তরাল এই লেখচিত্র আমরা পাবো। এই প্রসঙ্গে আমি আরেকটা লেখচিত্র দেখাতে চাইব যে যদি আমাদের
টি ভার্সেস 1/v লেখচিত্র আমরা করতাম, তাহলে কি হতো? এটা কি করছি আমি 1/v। তাহলে দেখো পির সাথে 1/v এর কী সম্পর্ক? আমি যদি এখানে দেখি তাহলে কিন্তু এটা সমানুপাতিক সম্পর্ক হয়ে যাবে। তার মানে এটা একটা মূল বিন্দুগামী ঊর্ধ্বমুখী সরলরেখা আমরা পাবো। আশা করি বয়েল সূত্র সম্পর্কে তোমরা বিস্তারিত বুঝতে পেরেছো। এইবার এই প্রসঙ্গটাতে আমি একটু আসি যে বেলুনে ফুঁ দিই, এটা খুব দারুণ প্রশ্ন একটা, যে স্বাভাবিকভাবে আমাদের খুব একটা কনফিউজিং মনে হয় যে বেলুনে ফুঁ দিচ্ছি, একই প্রশ্ন ফুটবলেও হতে পারে, যে ফুঁ দিচ্ছি সেখানে চাপ এবং আয়তন দুটো একই সাথে বাড়ছে, এটা কি বয়েল সূত্রের বিরোধী? আসলে প্রশ্নটা এক্ষেত্রে বয়েল সূত্র প্রযোজ্যই না। কেন প্রযোজ্য নয়? নাম্বার 1, দেখছো বয়েল সূত্রের শুরুতে আমি কী লিখেছি? গ্যাসের ভর এবং উষ্ণতা দুটোই স্থির। কিন্তু এই বেলুনের ক্ষেত্রে যেহেতু আমরা যখন ফুঁ দিচ্ছি তাহলে ওর মধ্যে আমরা আরও কী করছি? গ্যাসীয় পদার্থ প্রবেশ করাচ্ছি, তাহলে নিশ্চয়ই গ্যাসের ভর সেখানে স্থির থাকছে না। একেবারে। যদি গ্যাসের ভর স্থির না থাকে তাহলে বয়েল সূত্র প্রযোজ্য হবে না। আরও একটা প্রসঙ্গ, সেখানে কিন্তু উষ্ণতাটাও কিন্তু স্থির থাকে না। আমরা যখন মুখ দিয়ে যখন ভিতরে গ্যাসীয় পদার্থ প্রবেশ করাই তখন তার টেম্পারেচারটা তাপমাত্রা স্যার আমি এটাই বলতে যাচ্ছিলাম যে v ইনভার্সলি প্রপোর্শনেট টু p, এটা ততক্ষণ সত্যি যতক্ষণ m এবং t কনস্ট্যান্ট। একদম একদম, যতক্ষণ m এবং t কনস্ট্যান্ট থাকছে ততক্ষণই এই আপনার এই সমীকরণটার সত্যতা রয়েছে। আচ্ছা, এখানে আমার তৃতীয় প্রশ্নটা নিয়ে নেওয়া প্রয়োজন। আমি স্যারের কাছে আসবো। আমি প্রশ্নটা আগে টেলিভিশন স্ক্রিনে দেখাতে চাইবো। অতনু দে প্রশ্ন পাঠিয়েছে তুলিন তপবন হাই স্কুল পুরুলিয়া থেকে। তার প্রশ্ন, বায়ুর বুদবুদ গভীর জলের তলদেশ থেকে ওপরের দিকে উঠলে তার আয়তন বাড়ে নাকি স্যার কমে যায়? আচ্ছা, এই উত্তরটা দেওয়ার আগেই একটু চন্দ্রজিৎবাবু একটু আগে বলেছেন তোমাদের ম্যানোমিটার এর চাপের যে ফর্মুলা, উনি বলেছেন যে P = তোমরা শিখেছো H × ρ × G, যেখানে উনি বলেছেন যে এইচটা হচ্ছে হাইট মানে উচ্চতা। এক্ষেত্রে আমাদের এখানে পুকুরের গভীরতা, অর্থাৎ যেখানে বায়ুর বুদবুদ হচ্ছে সেটা হচ্ছে গভীরতা, আর রো হচ্ছে জলের ঘনত্ব, জি হচ্ছে ওই স্থানে অভিকর্ষ ত্বরণ। স্বাভাবিকভাবেই এই ঘনত্ব এবং জি এ দুটো তো স্থির থাকছেই। যখনই বায়ুর বুদবুদটা যখন নিচে থেকে উপর উঠছে নিশ্চয়ই বুঝতে পারছো যে সেখানে উচ্চতাটা কী হচ্ছে? ক্রমশ কমছে। উচ্চতা যদি কমতে থাকে তাহলে চাপটাও কমে যায়। আর আমরা একটু আগে কী শিখেছি বয়েল সূত্র থেকে? যে চাপ যদি কমে তাহলে আয়তন বেড়ে যাবে, যেহেতু ব্যস্ত অনুপাতের সম্পর্ক। ফলে পুকুরের তলদেশে সৃষ্ট যে কোনো বায়ুর বুদবুদ যতই উপর উঠবে তত তার আয়তন কী হবে? বৃদ্ধি পাবে। আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। বেশ, আমি এবারে চন্দ্রজিৎ স্যারের কাছে আসবো। স্যার যেমন মদনমোহন স্যার যখন বলছিলেন, ব্যাখ্যা করছিলেন, লেখচিত্রের মাধ্যমে সুন্দর বুঝিয়ে দিচ্ছিলেন, এই চ্যাপ্টার এই যে বিহেভিয়ার অফ গ্যাস, তার সঙ্গে তো অঙ্কের একটা সরাসরি সম্পর্ক রয়েছে। মানে অঙ্কটা যদি, গণিতটা যদি পরিষ্কার না করা যায় এখানে, তাহলে বোধহয় চ্যাপ্টারটাই অসম্পূর্ণ থেকে যায়, একদম ঠিক মতো শেখা হয় না। কারণ এই চ্যাপ্টারে প্রায় প্রত্যেকটা সূত্রের সঙ্গে সঙ্গেই কিন্তু অঙ্ক জড়িয়ে আছে। একেবারে অঙ্কগুলো এবং প্রত্যেক বছরই আমরা দেখতে পাই মাধ্যমিক পরীক্ষায় কিন্তু অঙ্ক আসে, কারণ এই চ্যাপ্টারে অঙ্ক করা বাধ্যতামূলক। যেমন একটা অঙ্ক আমরা বলতে পারি যে বয়েলের সূত্র প্রয়োগ করতে গেলে প্রথমেই আমাদের যেটা খেয়াল রাখতে হবে যে ভর এবং উষ্ণতা স্থির। তাহলে যেহেতু আমরা বয়েলের সূত্রই শিখলাম, তাহলে আমরা একটা অঙ্ক ধরতে পারি যে স্থির উষ্ণতায় একটা গ্যাসের মধ্যে একটা কঠিন পদার্থ আছে। তো এই কঠিন পদার্থটার 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে তার আয়তন ধরে নিলাম 100 সিসি। এবার যদি আমরা চাপ বাড়িয়ে দিই, ধরে নিন চাপ হচ্ছে 100 সেন্টিমিটার পারস্তম্ভ করলাম, আর তখন তার আয়তনটা হলো 80 সিসি। তাহলে এবার কোশ্চেনটা হচ্ছে যে কঠিন পদার্থের আয়তন কত। এখন এক্ষেত্রে তো আমরা তো শিখলাম যা কিছু গ্যাস নিয়ে, গ্যাসের চাপ বাড়লে আয়তন কমে, তাহলে এখানে কঠিন পদার্থ এলো কেন? তাহলে এখানে আমাদের জানতে হবে যে চাপ বাড়লে গ্যাসের আয়তনের কমে, প্লাস চাপ কমলে আয়তন বাড়ে, কিন্তু কঠিন পদার্থের আয়তনের কোনো পরিবর্তন হয় না। তাহলে যেহেতু আমরা স্থির উষ্ণতায় বললাম, তাহলে এক্ষেত্রে বয়েলের সূত্র প্রয়োগ করব। আর বয়েলের সূত্র মদনমোহন বাবু তো গাণিতিক রূপটা দেখালেনি, যে বয়েলের সূত্রের গাণিতিক রূপ হচ্ছে P1V1 = P2V2। তাহলে যেহেতু আমরা কঠিন পদার্থের আয়তনটা বের করব, তো কঠিন পদার্থের আয়তনটা আমরা ধরে নেবো একটা কিছু xcc। তাহলে চাপটা কত? P1 হচ্ছে, আমরা ধরে নিই প্রাথমিক চাপ P1, সেটা হচ্ছে 75 সেন্টিমিটার। তাহলে V1 যেটা গ্যাসের আয়তন, সেটা নিশ্চয়ই 100 সিসি নয়, সেটা একটু কম হবে। এটা হবে অ্যাকচুয়ালি 100 - x, কারণ কঠিন পদার্থের আয়তনটা বাদ দিয়ে বাকিটা গ্যাসের আয়তন। তাহলে এবার কোশ্চেনের দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দ্বিতীয় ক্ষেত্রে চাপটা তো 100 সেন্টিমিটার, তাহলে গ্যাসের আয়তন এক্ষেত্রেও একই রকম, গ্যাসের 80 থেকে কঠিন পদার্থের আয়তনটা বাদ যাবে 80 - x। তাহলে স্ক্রিনে দেখা যাচ্ছে যে
P1 V1 ইকুয়াল টু P2 V2, আমি যদি প্রত্যেকটা মান P1 এর মান বসাই 75, V1 এর মান 100 মাইনাস এক্স, P2 এর মান 100, এগুলো বসাই, তাহলে প্রত্যেকটা থেকে আমরা সমাধান করলে পাবো এক্স এর মান আসছে 20। তার মানে কঠিন পদার্থটার আয়তন অ্যাকচুয়ালি ছিল 20 সিসি। তাহলে এটা আমরা একটা বেশ কঠিন এবং গ্যাস এই দুরকম পদার্থ মিশিয়ে একরকম অঙ্ক করলাম। তাহলে যে ক্ষেত্রেই উষ্ণতা স্থির থাকবে সেক্ষেত্রেই কিন্তু আমরা এই বয়েলের সূত্রটা প্রয়োগ করার চেষ্টা করব। আচ্ছা, বেশ। আমি এবারে জয়দীপ স্যারের কাছে একবার আসবো। স্যার, আমার মনে আছে যখন আমরা ক্লাস 9-10 পড়েছিলাম, মানে একসাথে উচ্চারিত হতো চার্লস এবং বয়েল, মানে বয়েলের সূত্রটা আমরা পড়লাম এবং ব্যাখ্যা করলাম, চার্লসের সূত্রটা না পড়লে সেটাও যেন অসম্পূর্ণ থেকে যায়। আপনি যদি একটু দুটো সূত্র যেন হাত ধরাধরি করে একেবারে হাত ধরাধরি করে এগোচ্ছে, ঠিক? ব্যাপারটা একটু ক্ল্যারিফাই করি। ব্যাপারটা হচ্ছে যে চার্লসের সূত্রটা কি এবং কখন এলো। অ্যাকচুয়ালি কিছুক্ষণ আগে ম্যাডাম বলেছেন যে ওই 1660-62 এরকম সময়তে এসছে বয়েলের সূত্র। ঠিক তার 125 বছর পরে 1787-এ চার্লস কিন্তু এই একটা বিবৃতি, যেটা সূত্রের আকারে দিলেন পরীক্ষালব্ধ ফলের মাধ্যমে। তো সেটা কি অ্যাকচুয়ালি? সূত্রের তো একটা বক্তব্য থাকবে মিনিয়েচার ফর্মে, তো সেটা আমাদের বলতে হবে। তো অপরিবর্তিত চাপে প্রদত্ত ভরের কোনো গ্যাসের উষ্ণতা আমরা যদি বাড়িয়ে যাই, তার সঙ্গে কি আয়তনের সম্পর্ক, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের চার্লসের সূত্রে বলা হচ্ছে। তাহলে সূত্রটা কি? তাহলে অপরিবর্তিত চাপে প্রদত্ত ভরের কোনো গ্যাসের আয়তন প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য ওই গ্যাসের 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন হবে তার একটা নির্দিষ্ট ভগ্নাংশ। সেই ভগ্নাংশটা কত? অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 1/273.15, কিন্তু সেটাকে আমরা গাণিতিক সুবিধার জন্য 1/273 ধরে নিয়ে, স্যার কি বোর্ডে বোধহয় ওটাই ব্যাখ্যা করছেন? এটা ঠিক প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার যা আয়তন অতটা করে বাড়বে বা কমবে। আচ্ছা, এইটা হচ্ছে চার্লসের সূত্র। তো চার্লসের সূত্রের অ্যাকচুয়ালি উপযোগিতাটা কোথায়? উপযোগিতাটা আমাদের এখানেই যে চার্লসের সূত্র কিন্তু আমাদের একটা গেসিয়া স্কেল, যেটা আমাদের হাতে তুলে দিয়েছে, সেটা হচ্ছে কেলভিন স্কেল। ঠিক। তো কেলভিন স্কেলের কনসেপ্টটা আসতে গেলে আমাকে তাহলে চার্লসের সূত্রটা পড়তে হবে। এবার চার্লসের সূত্রতে আমরা অ্যাকচুয়ালি তাহলে কি পাচ্ছি? প্রদত্ত ভর বলতে ভরটা অপরিবর্তিত থাকবে, আর কি অপরিবর্তিত? চাপটা অপরিবর্তিত থাকবে। তাহলে দুটো এখানে কিন্তু অপরিবর্তিত ভৌত রাশি রয়ে গেছে। এবার তাহলে তার গাণিতিক ফর্মটা কি হবে? গাণিতিক রূপটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা দুভাবে দেখাই। আমরা আয়তনটাকে কখনো সেলসিয়াস স্কেলের রেসপেক্টে দেখাই, অর্থাৎ সেলসিয়াস টেম্পারেচারের রেসপেক্টে আয়তনটাকে দেখাই, আবার কখনো সেটা আমরা কেলভিন স্কেলের রেসপেক্টে দেখাই। তাহলে আমাদের যে নেচার অফ গ্রাফ আমাদের সেটা দেখাবে। সেটা আমি একটু মদন মোহন স্যার ছোট্ট করে একটু ডেসক্রাইব করে দিন, আমি তারপর পরের প্রশ্ন নিয়ে আবার জয়দীপ স্যারের কাছে আসছি। আমরা একটু দেখি চার্লসের সূত্রে যে যদি মনে করি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় গ্যাসের প্রাথমিক আয়তন V0 হয়, তাহলে প্লাস টি ডিগ্রি অর্থাৎ টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধির জন্য অবশ্যই গ্যাসের আয়তন বৃদ্ধি হবে কত? তাহলে প্রাথমিক আয়তনের 1/273 ইন্টু টি। তাহলে ওই তাপমাত্রাতেই গ্যাসের আয়তন কত হবে? আমি মনে করি যদি V1 হয় তাহলে প্রাথমিক আয়তন ছিল V0, বৃদ্ধি পেলে কত? V0 T/273। তাহলে V0টা এখানে আমি কমন নিয়ে নিলাম, পড়ে রইল কি আমার 1 + T/273। একইভাবে যদি আমার ওই প্লাস টি ডিগ্রি সেন্টিগ্রেড না হয় যদি টি ডিগ্রি হ্রাস করতাম অর্থাৎ কমিয়ে দিতাম, তাহলে কি হতো? অবশ্যই এখানে মাইনাস হতো, অর্থাৎ সেই আয়তনটা হতো V0 × 1 - T/273। স্বাভাবিকভাবেই আমরা এটা লিখতে পারি V ± T = V0 × 1 ± T/273। আচ্ছা, এখান থেকে একটা জিনিস না বললেই নয়, যে বিষয়টা আসে পরম উষ্ণতা, যেটা স্যার একটু আগে বললেন যে পরম স্কেল, এখানে যদি আমি টি যদি -273 ডিগ্রি সেন্টিগ্রেড আমি বসাই, তাহলে সমীকরণটা কি দাঁড়াচ্ছে দেখো তোমরা। এখানে V - 273 ডিগ্রি সেন্টিগ্রেডে তার আয়তন কত হবে? তাহলে প্রাথমিক আয়তন ছিল V0 ইন্টু কত 1 মাইনাস, তাহলে এখানে কত 273 বাই কত 273, তাহলে কত হলো আমার V0 ইন্টু 1 - 1, অর্থাৎ কী হলো 0। তার মানে দেখছি -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যে কোনো গ্যাসের আয়তন কত হয়ে যাচ্ছে আমার? 0। এই জন্য এই তাপমাত্রাকে অর্থাৎ -273 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা।
যদি ঠিক। একটা জিনিস মাথায় রাখো, এই তাপমাত্রা কিন্তু এখনো পর্যন্ত বাস্তব অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। তার অনেক বেশ। আগে কিন্তু তার গ্যাসীয় অবস্থাটা হারিয়ে ফেলে। একটা বেশ। ছোট্ট জিনিস হ্যাঁ। একটু যদি খুব লেখো, দ্রুত স্যার, আমাকে এখনো প্রশ্ন রয়েছে। হ্যাঁ, হ্যাঁ, একটা লেখচিত্রের মাধ্যমে শুধু একটু দেখিয়ে দিই কনসেপ্টটা, যে তাপমাত্রা বৃদ্ধি পেলে গ্যাসের আয়তন বৃদ্ধি পায়। দেখো, যদি এই মনে করি 0°C তাপমাত্রায় গ্যাসের প্রাথমিক আয়তন ছিল, এটাই মনে করা হচ্ছে তোমার V0, এবং দেখা যাচ্ছে যে যদি আমি গ্রাফটাকে পশ্চাতে বর্ধিত করি তাহলে -273 গ্যাসের আয়তন কত যাচ্ছে, 0। কিন্তু পরম শূন্য তাপমাত্রায় আমার কি হচ্ছে, এটা মূল বিন্দুগামী একটা ঊর্ধ্বমুখী সরলরেখা হচ্ছে। বেশ। আশা করি তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, আমি এবারে জয়দীপ স্যারের কাছে আসবো। আরও একটা প্রশ্ন আমাদের রয়েছে, রিয়া সিংহ এই প্রশ্ন পাঠিয়েছে ইসলামপুর গার্লস হাই স্কুল, উত্তর দিনাজপুর থেকে। তার প্রশ্ন, স্যার শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন? সেই প্রশ্ন আমরা দেখতেও পাচ্ছি, এটা শুষ্ক বায়ু অপেক্ষা আর্দ্র বায়ু লঘু কেন? মানে আমাদের যেটা সচরাচর ধারণা হয় আমাদের আর্দ্র ধারণা বায়ু হয়, মানেই তো আর্দ্র তাহলে বায়ুটা- জলীয় বাষ্প আছে। হ্যাঁ, ওটা উল্টোটা হয়, উল্টোটা হয় কেন? হ্যাঁ, কিন্তু আমরা যদি সাধারণ একটা এক্সাম্পলের দিকে তাকাই, আমরা তো বায়ুতে মেঘ ভেসে বেড়াতে দেখতে পাই। তো মেঘ তো জলীয় বাষ্প দিয়ে তৈরি, তাহলে সে তো ভেসে বেড়াচ্ছে, তাহলে স্বভাবতই সে হালকা বলে ভেসে বেড়াচ্ছে। এবার তাহলে আমরা এটার ব্যাখ্যাতে চলে আসি, তাহলে ব্যাখ্যাটা কি হবে? আসলে যখন আমরা শুষ্ক বায়ুর কথা বলি, শুষ্ক বায়ুতে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা ওই লেস দ্যান 1%-এর মতো। কিন্তু যদি জলীয় বাষ্পের পরিমাণটা 4% বা তার বেশি বেড়ে যায়, তখন শুষ্ক বায়ুর যে আমাদের মোলার মাস, যেটা মলিকুলার মাস বা মোলার মাস যেটাকে আমরা বলি, সেই মোলার মাসের যে ভ্যালুটা, সেই ভ্যালুটা জলীয় বাষ্প দেখা যাচ্ছে সেখানে কিছু গ্যাসকে কিন্তু নাইট্রোজেন, অক্সিজেন এগুলোকে কিছুটা ডিসপ্লেস করে দিচ্ছে, সরিয়ে দিচ্ছে সেখান থেকে, সেই জায়গাটা গিয়ে জলীয় বাষ্প দখল করে নিচ্ছে কিছুটা। এই দখল করে নেবার ফলে দেখা যাচ্ছে তার যে মলিকুলার মাস বা মোলার মাস যেটাকে আমরা বলি, সেটা কিন্তু দেখা যাচ্ছে কমে যাচ্ছে। তো ন্যাচারালি তার কী হয়ে যাচ্ছে, ভরটা কমে যাচ্ছে। তাহলে ভর কমে যাওয়ার জন্য হচ্ছে কি, জলীয় বাষ্প পূর্ণ বায়ুটা হয়ে যাচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। সেই জন্য আমরা বলি যে শুষ্ক বায়ু দেখা যাচ্ছে আর্দ্র বায়ুর থেকে বেশি ভারী, বা কনভার্সলি যদি কথাটাকে বলি, যে আর্দ্র বায়ু শুষ্ক বায়ুর থেকে হালকা। বেশ, আশা করি তুমি তোমার উত্তর পেয়ে গেছো রিয়া। আচ্ছা, এবারে আমি পরের প্রশ্ন নিয়ে সরাসরি বৃন্দাবন স্যারের কাছে চলে যাব। স্যার, দেবস্মিতা ভট্টাচার্য এই প্রশ্ন পাঠিয়েছে, আমি আগে প্রশ্নটা দেখাতে চাইবো দর্শকদের। দেবস্মিতা ভট্টাচার্যের প্রশ্ন বিই কলেজ মডেল স্কুল হাওড়া থেকে সে পাঠিয়েছে। তার প্রশ্ন, প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? প্রধানত কোন কারণে বাস্তব গ্যাসগুলি আদর্শ গ্যাসের আচরণ থেকে বিচ্যুত হয়? বৃন্দাবন স্যার উত্তরটা দেবেন প্লিজ। হ্যাঁ, এখানে তোমরা এক্ষুনি গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা দেখছিলে অ্যাকর্ডিং টু বয়েলস ল, যখন এম এবং পি কনস্ট্যান্ট তখন ভি ভ্যালিস 1/p। এখানে স্যার বলে গেছেন যে এখানে পি এবং ভি এর যখন গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা হয়েছে তখন একটি রেক্ট্যাঙ্গুলার হাইপার বলা হয়েছে। কিন্তু বয়েলস তার জীবদ্দশাতেই দেখেছেন বিভিন্ন এক্সপেরিমেন্টের মারফত যে এক্সপেরিমেন্টালি কিন্তু এটা হয় না, এক্সপেরিমেন্টালি কিন্তু স্লাইড ডেভিয়েশন আসছে। আবার তোমরা চার্লসের লয়ে দেখলে যেটা পরম তাপমাত্রায় চার্লসের সূত্র, সেখানে ভি এবং টি এর যে প্রেজেন্টেশন সেটা অবশ্যই একটা স্ট্রেট লাইন হওয়া উচিত, কিন্তু সেই স্ট্রেট লাইনটাও আমরা কিন্তু এখানে এক্সপেরিমেন্টালি সামান্য একটা সলিড কার্ভ চলে আসে। একটু পরে আবার আলোচনা হবে তোমাদের যে পিভি সমান RT, যেটা আদর্শ গ্যাসের সমীকরণ। তো সেখানেও আমরা একইভাবে দেখতে পাবো যে পি এবং ভি এর যদি আমরা গ্রাফ টানি, অবশ্যই সেটা পি অ্যাক্সিসের সাথে একটা স্ট্রেট লাইন হওয়া উচিত প্যারালাল, কিন্তু সেই স্ট্রেট লাইন প্যারালালটাও কিন্তু হয় না, সেখান থেকে নিচের দিকে স্লাইডলি কিন্তু ডিফারেন্সটা চলে আসে, একটু ডেভিয়েশন চলে আসে। এখন এই ডেভিয়েশনগুলো কি কারণে হয় সেটা জানতে গেলে আমাদের কিন্তু কাইনেটিক থিওরি অফ গ্যাসেসের যে পস্টুলেটসগুলো আছে সেখানে কিন্তু আমরা চলে যাব। কারণ সেখানে প্রথমেই বলা আছে যে আমরা ধরে নিতে হবে যে এটা পয়েন্ট মাস গ্যাস মলিকিউলসগুলো, কিন্তু গ্যাস মলিকিউলসগুলো পয়েন্ট মাস তো হতে পারে, কিন্তু যেগুলো রিয়েল গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকিউলস কখনো পয়েন্ট মাস হবে না, তার একটা ফাইনাইট স্পেস অকুপাই করবে। এই ফাইনাইট স্পেসটা সে যদি অকুপাই করে তাহলে সে আর পয়েন্ট মাস থাকলো না। আবার আরেকটা স্বীকার্য ধরে নেওয়া হয়েছে যে এখানে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন থাকবে না, ইন্টারমলিকুলার কোনো ফোর্স থাকবে না, সে অ্যাট্রাকশন হোক বা রিপালশন হোক। কিন্তু রিয়েল গ্যাসের ক্ষেত্রে ইন্টারমলিকুলার ফোর্স থাকে, অ্যাট্রাকটিভ হতে পারে বা রিপালসিভও হতে পারে। হাই প্রেসার এবং লো টেম্পারেচারের ক্ষেত্রে এক্ষেত্রে যে গ্যাসগুলো পরস্পরের থেকে যেহেতু মলিকুলসগুলো একটু দূরে দূরে থাকে তাই একটু কম হয়, তাই হাই টেম্পারেচার এবং লো প্রেসারের ক্ষেত্রে কাছাকাছি একই রকম কিছুটা আমাদের রিয়েল গ্যাসের সঙ্গে আইডিয়াল গ্যাসের খানিকটা কাছাকাছি একটা ডেভিয়েশনটা অনেকটা কম হয়।
এছাড়াও আবার একটা কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর একটা আছে, তোমরা যদিও কম্প্রেসিবিলিটি ফ্যাক্টরটা এখন জানো না। কম্প্রেসিবিলিটি ফ্যাক্টর হচ্ছে যে অ্যাকচুয়াল ভলিউম অফ রিয়েল গ্যাস আর বাই ভলিউম অ্যাজ প্রেডিক্টেড বাই আইডিয়াল গ্যাস অ্যাট দ্য সেম টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এই জেড এর মানটাও কিন্তু 1 হবে রিয়েল গ্যাসের ক্ষেত্রে। আর যদি এটা জেড লেস দেন 1 হয় তাহলে অবশ্যই বুঝতে হবে এখানে ফোর্স অফ অ্যাট্রাকশন অবশ্যই এখানে উপর এক্সিস্ট করছে। আবার জেড যদি গ্রেটার দেন 1 হয় সেখানেও বুঝতে হবে যে এখানে ফোর্স অফ রিপালশন এক্সিস্ট করছে। তাহলে অবশ্যই ইন্টারমলিকুলার ফোর্স এক্সিস্ট করছে এবং এই কারণের জন্য আমরা ডেভিয়েশনটা পাচ্ছি রিয়েল গ্যাসের থেকে আইডিয়াল গ্যাসের। অর্থাৎ আইডিয়াল বেশ। গ্যাস স্যার আরেকজন প্রশ্ন করেছে, কিরণময় মৃধা, 10ম শ্রেণীর ছাত্র, সেই মুহূর্তে তার প্রশ্ন নিয়ে ফোন লাইনে রয়েছে। হ্যাঁ, বলো তোমার প্রশ্ন। নমস্কার স্যার, আমি বেহালা আর্য বিদ্যা মন্দির স্কুলে 10ম শ্রেণীর ছাত্র বলছি। হ্যাঁ বলো। কোন যুক্তিতে একটি বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস হিসেবে গণ্য করা যেতে পারে? আচ্ছা, কে দেবেন কোন যুক্তিতে বাস্তব গ্যাসকে আদর্শ গ্যাস রূপে গণ্য করা যেতে পারে? স্যার আপনি বলবেন। এক্ষুনি তোমরা শুনলে যে সাধারণত আদর্শ গ্যাসগুলোর ক্ষেত্রে কি হয়, আমরা কতকগুলো ধরে নিই, তার মধ্যে গ্যাসের অণুগুলোর আয়তনকে আমরা পাত্রের আয়তনের তুলনায় নগণ্য বলে ধরে নিই এবং উপেক্ষা করি। আরেকটা যেটা ধরে নিই যে গ্যাস অণুগুলোর মধ্যে কোনো আকর্ষণ বল নেই, মানে আদর্শ গ্যাসের পুরোটাই স্থিতিশক্তি, কিন্তু বাস্তবে তো এটা হয় না। তাহলে এই দুটো জিনিসকে কাটাতে হবে। এই দুটো জিনিসকে কাটাতে গেলে আমাকে কি করতে হবে না, গ্যাসের অণুর সংখ্যাটাকে খুব কমিয়ে দিতে হবে। খুব কমিয়ে দিলে চাপ কমাতে হবে, তাহলে খুব চাপ কমাতে হবে। আর আকর্ষণ বল যদি খুব কমাতে হয় তাহলে আমাকে উষ্ণতা অনেক বাড়াতে হবে। সুতরাং খুব নিম্ন চাপে এবং খুব উচ্চ উষ্ণতায় বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। বেশ, আমি এবারে সময় একেবারে সংক্ষিপ্ত ম্যাডাম, আপনি যদি অ্যাসাইনমেন্টটা স্টুডেন্টসদের দিয়ে দেন আজকে। স্ক্রিনে আসুক। হ্যাঁ আপনি বলে বলুন, দিচ্ছি, হ্যাঁ। স্ক্রিনে আমাদের চলে আসবে। আদর্শ আচ্ছা। গ্যাসের, হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, আমাদের আজকের অ্যাসাইনমেন্ট শুধু তো জানলে শিখলে হবে না, অ্যাসাইনমেন্ট তোমরা বাড়িতে করবে। প্রথম আছে, নির্দিষ্ট ভরের কোনো আদর্শ গ্যাসের তাপমাত্রা T1 থেকে T2 তে পরিবর্তিত হলে গ্যাসের চাপ ও আয়তন উভয়ই দ্বিগুণ হয়। T1 ও T2 উষ্ণতার মধ্যে সম্পর্ক নির্ণয় করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয়, স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের আদর্শ গ্যাসকে 273 কেলভিন থেকে 546 কেলভিন উষ্ণতায় নিয়ে গেলে প্রাথমিক ও অন্তিম আয়তনের সম্পর্ক নির্ণয় করো। তৃতীয়, ফুটবলে পাম্প করার সময় বাতাসের উপর চাপ বাড়ানো সত্ত্বেও তার আয়তন বাড়ে কি করে, ব্যাখ্যা করো। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। তাহলে এই হচ্ছে অ্যাসাইনমেন্ট। এবং আমার মনে আছে বেলুনে কথা বলতে গিয়ে স্যারও বলছিলেন, ফুটবলের উদাহরণ দিচ্ছিলেন। আমার মনে হয় যে এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া এবং বাড়িতে অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করা আজকের এই আলোচনার পর পড়ুয়াদের ক্ষেত্রে অনেকটা সহজ হয়ে গেল। আমার মনে হয় এর মধ্যে ক্লাস 12-এর যারা পড়ুয়া তোমরা ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছো, তোমাদের ক্লাস শুরু হতে চলেছে। এবং আরেকবার তোমাদের জানিয়ে রাখি, তোমাদের যা কিছু কোয়ারিজ রয়েছে, খুব স্বাভাবিক এই আলোচনা যখন চলবে তোমাদের মনে অনেক প্রশ্ন থাকবে। সেই প্রশ্ন নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে, যে ফোন ল্যান্ডলাইন নাম্বার যাচ্ছে, সেখানে তোমরা ফোন করবে, তোমাদের প্রশ্নগুলো রাখবে, কোনো কোয়ারিজ থাকলে রাখতে পারো। টিচার্সরা তো রয়েছেন, স্যার ম্যাডামরা তোমাদের তার উত্তর দিয়ে দেবেন। আচ্ছা, আমি শুরুতেই আজকে যেটা বিষয় কেমিক্যাল কাইনেটিক্স, মদন মোহন স্যার, আমার মনে হয় এই যে রাসায়নিক গতিবিদ্যা, একটা সিনপসিস যদি দিয়ে শুরু করা যায় তাহলে আমাদের এই আলোচনাকে আরো সুচারুভাবে এগিয়ে নিয়ে যেতে সুবিধা হয়। একদম। বিষয়টা হচ্ছে, বাচ্চারা তো ইতিমধ্যেই জানে যে কোনো একটা রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা, মানে একটা সমীকরণ থেকে অনেক কিছু জানতে পারি। আবার অনেক তথ্য আছে যেগুলো জানা যায় না। যেমন কি না, এই বিক্রিয়াটা কতক্ষণ ধরে চলবে, মানে বিক্রিয়াটা শেষ হবে কতক্ষণে, অর্থাৎ বিক্রিয়াটা শুরু এবং শেষ, অর্থাৎ বিক্রিয়ার গতিবেগ কেমন হারে হবে, এই গতিবেগ কি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, মানে বৃদ্ধি করা বা হ্রাস করা আমরা পারি কি, বা বিক্রিয়াটা কোন পথে, অর্থাৎ তার মেকানিজম বা ক্রিয়াকৌশল কোন পথে এগিয়ে যায়, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু কেমিক্যাল কাইনেটিক্স বা রাসায়নিক গতিবিদ্যা। প্রথমে আমি একটু বলতে চাইব যে যত রকমের রাসায়নিক বিক্রিয়া আছে, গতির নিরিখে আমরা তাকে মূলত 3টে ক্যাটাগরিতে ভাগ করতে পারি। নাম্বার 1, অত্যন্ত দ্রুত গতির বিক্রিয়া,
অর্থাৎ যেগুলো শেষ হতে অত্যন্ত কম সময় লাগে, মানে 10⁻² থেকে 10⁻6 সেকেন্ড। মানে আপনি বলছেন চোখের পলক ফেলার আগেই সেটা হয়ে যায়। একদম মানে চোখের পলক ফেলার আগেই শেষ হয়ে যায়। আবার কিছু বিক্রিয়া আছে যেটা অত্যন্ত ধীর গতির বিক্রিয়া, যে বিক্রিয়াটা হতে অনেক সময় লাগে, যেমন লোহায় মরিচা পড়া, বেশ অনেক সময় লাগে। আবার কিছু বিক্রিয়া আছে যেগুলো আমাদের মডারেট স্পিড, অর্থাৎ না দ্রুত না স্লথ। আমাদের মূলত যে রাসায়নিক গণনা, যা কিছু গতিবিদ্যা, এই ধরনের মডারেট স্পিডের যে বিক্রিয়াগুলো আছে সেটা নিয়েই আমাদের আলোচনাটা আজকের এগিয়ে যেতে থাকবে। বেশ, তাহলে আমি শুরুতে প্রশ্ন দিয়ে শুরু করি স্যার, আপনার কাছে আসছি। আমি প্রশ্নটা নিই। প্রশ্ন পাঠিয়েছে অমিত কুমার পট্টনায়ক, হলদিয়া বিবেকানন্দ বিদ্যাভবন, পূর্ব মেদিনীপুর থেকে। তার প্রশ্ন, বিক্রিয়ার হার, গড় বিক্রিয়ার হার এবং তাৎক্ষণিক বিক্রিয়ার হার কি? আচ্ছা, এই প্রশ্নটা তো খুবই সঙ্গতপূর্ণ, খুব ভালো প্রশ্ন। তো গড় বিক্রিয়া হার এবং তাৎক্ষণিক বিক্রিয়া হার যেতে গেলে তার আগে আমাকে শুরুতেই যেটা বলতে হবে, বিক্রিয়া হার যেটা নিয়ে আমি শুরু করলাম, যে বিক্রিয়া হারটা কি, আমি কিভাবে সেটা বুঝবো। সেটা হচ্ছে না, হার বলতে আমরা যেটা বুঝি, দ্যাট ইজ রেট অফ রিয়াকশান, অর্থাৎ প্রতি একক সময়ে, মানে সে প্রতি সেকেন্ড হতে পারে, প্রতি মিনিট হতে পারে, প্রতি একক সময়ে বিক্রিয়াটির অগ্রগতি, মানে কি পরিমাণ বিক্রিয়ক পদার্থ বিক্রিয়াজাত পদার্থে রূপান্তর হবে। এবং যদি আমরা ঘনত্ব বা গাঢ়ত্ব দিয়েও বলি, তাহলে কি পরিমাণ বিক্রিয়কের গাঢ়ত্ব হ্রাস পাবে অথবা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পাবে, এইটাকেই আমরা বলছি রাসায়নিক বিক্রিয়ার হার। এখন গড় বলতেই যেটা আমরা বুঝি যে একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে কতটা বিক্রিয়া অগ্রসর হলো, সেটাকে আমরা বলছি গড় বিক্রিয়া হার। আমি একটু গ্রাফের সাহায্যে বোঝালে আমার মনে হয় ছেলেদের বুঝতে অত্যন্ত সুবিধা হবে। একদম একদম ঠিক। যে আমরা দেখি যে সময় এবং গাঢ়ত্বে যদি আমি একটু লেখচিত্র অঙ্কন করি, তাহলে দেখা যাবে যে মনে করি একদম যখন শুরুতে, মানে টি যখন 0, তখন বিক্রিয়াকে গাঢ়ত্ব থাকে সর্বাধিক, এবং যতই বিক্রিয়া এগিয়ে যে থাকে, অর্থাৎ সময়ের সাথে সাথে, তখন কি হয়, বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ কমতে থাকে। এটা আমি বিক্রিয়কের লেখচিত্রটা অঙ্কন করলাম, বিক্রিয়ক পদার্থ। আবার একইভাবে যখন শুরুতে, তখন তো বিক্রিয়াজাত পদার্থ তৈরি হয় না, ফলে তাদের গাঢ়ত্ব একদম 0ই থাকে। সময়ের সাথে সাথে বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব ক্রমশ, অর্থাৎ এটা হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ বা উৎপন্নজাত পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ। তো এইটা হচ্ছে আমরা দেখতে পাই। এখন গড় হার বলতে কি বুঝি? গড় বলতে বোঝা যায়, মনে করি এটা হচ্ছে T1 সময় আর এটা হচ্ছে T2 সময়। আমি দেখব এই T1 এবং T2 সময়, এইটাকে আমি বলছি ডেল্টা টি। এই ডেল্টা টি মানে কি, T2 - T1। এই সময়ের ব্যবধানে বিক্রিয়কের গাঢ়ত্বের বা বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্বের কি পরিবর্তন হয়, একটু লেখচিত্রটাকে তোমরা ফলো করো, বুঝতে পারো। আমি T1-এ দেখছি, T1-এ তখন এইটা চলে এলো আমার বিক্রিয়কের গাঢ়ত্ব, এটা ছিল ইনিশিয়াল, অর্থাৎ এখানে আমার এটাকে মনে করছি R1। ঠিক যখন T2, তখন দেখছি যে এর গাঢ়ত্ব কত হচ্ছে, আমার করেসপন্ডিং গাঢ়ত্ব হচ্ছে R2। তাহলে দেখো এই সময়ের ব্যবধানে এই গাঢ়ত্বটা কি হলো, বিক্রিয়কে হ্রাস পেল। এটাকে আমি বলছি ডেল্টা আর। আর মানে ডিফারেন্স, অর্থাৎ R2 - R1, R2 - R1 মানে ডেল আর। আবার একইভাবে ওই একই সময়ের ব্যবধানে যদি আমি দেখি বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এখানে দেখব আমার বিক্রিয়কের গাঢ়ত্ব কোথায় ছিল, এই পয়েন্টে। এইটা যদি প্রোডাক্টের হয়, কনসেন্ট্রেশন হয়, তাহলে এটা হচ্ছে আমার ছিল কি P1, আর এই তাপমাত্রায় হচ্ছে কত, P2। তাহলে এই গাঢ়ত্বটা কি হয়েছে, বৃদ্ধি পেয়েছে। মানে আমি এখানে লিখছি P2 - P1 = ডেল পি। তাহলে আমি দেখতে পেলাম ডেল টি সময়ের ব্যবধানে আমার ডেল্টা আর পরিমাণ বিক্রিয়া পদার্থের গাঢ়ত্ব হ্রাস পেয়েছে আর বিক্রিয়াজাত পদার্থের গাঢ়ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এইবার তোমাদের যে প্রশ্নটা ছিল যে গড় বিক্রিয়া হার, তাহলে আমি অ্যাভারেজ রেট, আমি আর অফ অ্যাভারেজ কি লিখতে পারি? অবশ্যই যদি বিক্রিয়কের সাপেক্ষে লিখি তাহলে কী হবে, ডেল আর বাই ডেল টি। দেখো এখানে একটা কথা অবশ্যই বলতে হবে, যেহেতু বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ কী হয়, তোমরা দেখছো হ্রাস পায়,
তাহলে এখানে আমরা একটা নেগেটিভ সাইন ব্যবহার করব, অর্থাৎ ঋণাত্মক একটা চিহ্ন ব্যবহার করব। আর যদি বিক্রিয়াজাত পদার্থের সাপেক্ষে প্রকাশ করি তাহলে কি হবে, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, ডেল্টা কনসেন্ট্রেশন অফ পি বাই ডেল টি। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাভারেজ রেট, অর্থাৎ তোমাদের যে প্রশ্নটা ছিল যে গড় বিক্রিয়া হার কাকে বলে, নিশ্চয়ই বুঝেছো, তার গাণিতিক রূপটাও দিয়ে দিলাম। এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল তোমাদের যে তাৎক্ষণিক বিক্রিয়া হার। বিষয়টা হচ্ছে যে এই গড় সময়ের ব্যবধানে কি হয়, বিক্রিয়া পদার্থের এবং পদার্থের গাঢ়ত্বের পরিবর্তন হতে থাকে। কিন্তু বিষয়টা হচ্ছে যত বিক্রিয়া অগ্রসর হতে থাকে, আমরা একটু আগে লেখচিত্র দেখেছি, তা বিক্রিয়ার হারের কি পরিবর্তন হয়, বিক্রিয়ার হার কি একই থাকে? উত্তর হচ্ছে না। যেহেতু তোমরা পড়েছো, ইতিমধ্যেই পড়েছো যে ভর ক্রিয়া সূত্র, অর্থাৎ কি বিক্রিয়ার হার বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্বের সাথে নির্ভর করে। তাহলে বিক্রিয়ক পদার্থের গাঢ়ত্ব যদি হ্রাস পেতে থাকে তাহলে ন্যাচারালি বিক্রিয়ার হার কী হবে, কমতেই থাকবে। তো আমরা দেখি তাৎক্ষণিক বিক্রিয়ার হার মানে কি, কোনো একটা নির্দিষ্ট কোনো একটা মুহূর্তে, মানে খুব সহজে অঙ্কের ভাষায় বলতে গেলে ডেল্টা টি লিমিট টেন্ডস টু 0, অর্থাৎ অতি ক্ষুদ্র সময়ের ব্যবধানে যে রেটটা হবে সেটাই হবে তাৎক্ষণিক বিক্রিয়ার হার। তার মানে এখানে যদি আমি দেখি ডেল টি লিমিট টেন্ডস টু 0, তাহলে ডেল আর বাই ডেল টি সেটাকে আমরা লিখি ডি আর বাই ডিটি। অবশ্যই এখানে মাইনাস সাইনটা থাকবে, বোঝা গেল তোমাদের? আচ্ছা, আবার ডেল টি লিমিট টেন্ডস টু 0, তাহলে ডেল পি বাই ডেল টি ইকুয়াল টু কী হচ্ছে, ডিপি বাই ডিটি। এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার, তার সংজ্ঞা এবং গাণিতিক রূপ। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এর সঙ্গে স্যার ওই অমিতেরই আরেকটা প্রশ্ন আছে, এর সঙ্গে সম্পর্কযুক্ত, অমিত কুমার পট্টনায়ক, তারই প্রশ্ন যে বিক্রিয়ার আণবিকতা কি? বাহ, এটাও খুব সুন্দর প্রশ্ন একটা। আসলে রাসায়নিক বিক্রিয়ার হার এই বিষয়গুলো পড়তে গেলেই এখানে শুধু আণবিকতা না, তার সাথে আরেকটা গুরুত্বপূর্ণ টার্ম জানতে হবে, দ্যাট ইজ বিক্রিয়া ক্রম। আমি একই সাথে তাহলে বিক্রিয়ার ক্রম, অর্থাৎ আমরা ইংলিশে বলা হয় কি অর্ডার, বিক্রিয়ার ক্রম আর আণবিকতা, অর্থাৎ অর্ডার অফ এ রিয়াকশান আর হচ্ছে আণবিকতা, এই দুটোই আমি আলোচনা করছি। বিষয়টা হচ্ছে এখানে বিক্রিয়া ক্রম বলতে গেলে আমি একটা জিনিস বলবো, কোনো একটা বিক্রিয়া একটি মাত্র ধাপে হতে পারে, তাকে আমরা মৌলিক বিক্রিয়া বলি, এলিমেন্টারি রিয়াকশান বলি। আবার কোনো বিক্রিয়া একাধিক ধাপে হতে পারে। এই একাধিক ধাপে যদি হয় তাহলে এর মধ্যে যে ধাপটি সব থেকে ধীরতম ধাপ, অর্থাৎ স্লোয়েস্ট স্টেপ, তাকে আমরা বলি বিক্রিয়ার হার নির্ণায়ক ধাপ, দ্যাট ইজ রেট ডিটারমিনিং স্টেপ। এই হার নির্ণায়ক ধাপের যে সমীকরণ, অর্থাৎ বিক্রিয়ার হার প্রকাশক যে সমীকরণ, সেই সমীকরণে বিক্রিয়কের গাঢ়ত্বের যে ঘাত, এই ঘাতগুলোর সমষ্টিকেই বলা হয় বিক্রিয়ার ক্রম। মনে রাখতে হবে এই বিক্রিয়ার ক্রম কিন্তু সম্পূর্ণভাবে একটি পরীক্ষালব্ধ মান। বেশ, কোনো বিক্রিয়ার সমীকরণ দেখে বিক্রিয়ার ক্রম কত হবে এটা কিন্তু বলা সম্ভবপর নয়। আণবিকতা হলো কি না, কোনো একটি বিক্রিয়ায় যতগুলি অণু বা পরমাণু বা আয়নস সরাসরি বন্ধন গঠন অথবা বন্ধন বিভাজনে, মানে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, সেইটাকে বলা হচ্ছে আণবিকতা। এবার কোনো বিক্রিয়ার ক্রম এবং আণবিকতা সমান হতে পারে, আবার নাও হতে পারে। যদি আমি প্রথমে বলেছি মৌলিক বিক্রিয়া, অর্থাৎ কি না এলিমেন্টারি রিয়াকশান, এই মৌলিক বিক্রিয়াগুলোর ক্ষেত্রে কিন্তু ক্রম এবং আণবিকতা সর্বদাই একই হবে। কিন্তু জটিল যে বা যৌগিক যে বিক্রিয়াগুলো আছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু সেটা হতে পারে, আবার নাও হতে পারে। একটা ছোট্ট পরীক্ষা দিয়ে আমি একটু ছোট্ট পরীক্ষা দিয়ে আমি দেখি যে ক্রমটা কিভাবে নির্ণয় করা যেতে পারে। মনে করি আমাদের তিনটে বিক্রিয়া পদার্থ আছে, এ বি প্লাস সি, সেখান থেকে মনে করি আমার ডি এবং ই উৎপন্ন হচ্ছে। এখন আমি এর গাঢ়ত্ব, ইনিশিয়াল গাঢ়ত্ব যদি মনে করি এক্স, বির ইনিশিয়াল গাঢ়ত্ব ওয়াই এবং সির হচ্ছে জেড। অবজারভেশন আমার পরীক্ষা আমি কি করছি, প্রথমেই করছি 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, এবং বিক্রিয়ার হার আমি এখানে লিখছি। বিক্রিয়ার হার, রেট অফ রিয়াকশন, একটু আগে আমরা আলোচনা করেছি
যদি দেখি যে এটা গাঢ়ত্ব এক্স মোল পার লিটার, এটার হচ্ছে ওয়াই মোল পার লিটার এবং এটা হচ্ছে জেড মোল পার লিটার নিয়ে আমি যদি শুরু করি এবং বিক্রিয়ার হার যদি আর হয়, এরপরে পরীক্ষাটা কি করছি, আমি ওয়াই এবং জেড এর গাঢ়ত্বগুলোকে একই রেখে দিচ্ছি, জাস্ট এক্স এর গাঢ়ত্বটাকে আমি টুয়াইস করে দিচ্ছি, 2x করে দিলাম। মনে করি দেখা যাক বিক্রিয়ার হারটা হয়ে গেল 4R, তাহলে এটা খুব স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি রেট অফ রিয়াকশান কি হচ্ছে, আমার এর গাঢ়ত্বের সাথে বর্গের সাথে সমানুপাতিক, অর্থাৎ দ্বিগুণ করলাম, আমার হারটা হয়ে গেল কি হ্যাঁ। 4 গুণ। আবার একইভাবে যদি আমি এক্স এর গাঢ়ত্ব ওয়াই এর গাঢ়ত্বটাকে দ্বিগুণ করি আর জেডটাকে একই রেখে দিই, এক্স আর জেড একই রাখলাম, ওয়াইটা দ্বিগুণ করলাম, হ্যাঁ মনে করলাম রেট হয়ে গেল 2R। তাহলে দেখছি যে ওয়াই এর অর্থাৎ বির সাপেক্ষে এটা পাওয়ার 1, অর্থাৎ তার সমানুপাতিক সম্পর্ক। বেশ, মনে করি আমি এর গাঢ়ত্বটা এক্স রাখলাম, হ্যাঁ। বিটাকে ওয়াই রাখলাম, এটাকে চেঞ্জ করলাম না, হ্যাঁ। সিটাকে আমি 2z করলাম, অর্থাৎ ডাবল করে দিলাম, দেখলাম রেটটা একই রয়ে গেল, কোনো পরিবর্তন হলো না। কি বুঝলাম? স্ট্রেট ফরওয়ার্ড যে সির গাঢ়ত্বের উপরে বিক্রিয়ার হার নির্ভর করছে না। তাহলে আমি এখানে কি লিখবো, সির পাওয়ার হচ্ছে 0। তাহলে আমি এখানে বিক্রিয়ার হার সমীকরণটা কি পেয়ে গেলাম, আর ভ্যারিজাস এ স্কোয়ার আর বি টু দি পাওয়ার 1, বা এটা 1টা না লিখলেও হবে। তাহলে একটা সমন্বয় ধ্রুবক আসবে আর ইকুয়াল টু কে এ স্কোয়ার ইন্টু বি। এটাই হচ্ছে আমাদের বিক্রিয়ার হার প্রকাশক সমীকরণ এবং এই গণনা থেকেই আমরা বিক্রিয়ার অর্ডারটা নির্ণয় করতে পারি। যথেষ্ট প্রাঞ্জলভাবে বুঝিয়ে দিয়েছেন স্যার। আমি এবারে পরের প্রশ্নে চলে আসি জয়দীপ স্যারের কাছে। এই প্রশ্ন পাঠিয়েছে অর্পণ বাইন। আমি স্যারের কাছে আসার আগে প্রশ্নটা একবার টেলিভিশন স্ক্রিনে দেখতে চাইবো। অর্পণ বাইন, বামুনপুকুরিয়া SMM হাই স্কুল, উত্তর 24 পরগনা থেকে সে প্রশ্ন পাঠিয়েছে। তার প্রশ্ন, সাধারণ বিক্রিয়া চলাকালীন কোনো রাসায়নিক বিক্রিয়া সমগতিতে অগ্রসর হয় না কেন? রিপিট করছি, সাধারণ বিক্রিয়া চলাকালীন কোনো রাসায়নিক বিক্রিয়া সমগতিতে অগ্রসর হয় না কেন? জয়দীপ স্যার। খুব ভালো প্রশ্ন। আমি একটু শুরু করি। উনি আমাদের আগের স্যার, তাৎক্ষণিক বিক্রিয়া হার এগুলো বলে দিয়ে গেছেন খুব প্রাঞ্জলভাবে। আমি একটা জায়গায় যাচ্ছি, আমি একটা রিঅ্যাক্ট্যান্ট, তার থেকে প্রোডাক্টস তৈরি হয়েছে। এবার অলরেডি এগুলো ডিসকাস করা হয়ে গেছে। টি যখন 0, তার কনসেন্ট্রেশন আমি লিখছি A0। টি যখন একটা সময় এলো, তার কনসেন্ট্রেশন আমরা লিখলাম A। এখন রেট সম্পর্কে আমাদের একটা ধারণা হয়ে গেছে। সেই রেটটা যেহেতু ধারণা হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে অর্ডার বা ক্রম সম্পর্কেও একটা ধারণা স্যার দিয়ে গেছেন। এখন ক্রম বা অর্ডারটা কি? ইট ইজ দ্য সাম অফ দ্য পাওয়ার্স রেইজড অন কনসেন্ট্রেশন টার্মস ইন দ্য ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন। কারণ ডিফারেন্সিয়াল রেট ইকুয়েশন উনি অলরেডি বলে দিয়েছেন। তাহলে এই রিয়াকশানের ক্ষেত্রে আমরা যদি রিয়াক্ট্যান্টের রেসপেক্টে লিখি তাহলে কি দাঁড়াবে, মাইনাস dA dt। এটা হচ্ছে তাৎক্ষণিক বিক্রিয়া হার। এবার যেহেতু এটা ধরে নিচ্ছি আমরা ফার্স্ট অর্ডার, কেন বলছি ফার্স্ট অর্ডার ক্ষেত্রে উনি অর্ডারটা যেহেতু বলে দিয়ে গেছেন, তাহলে এখানে আমার একটা রিয়াক্ট্যান্ট রয়েছে তার ফার্স্ট পাওয়ারের উপর ডিপেন্ডেন্ট। তাহলে আমি রেট ইকুয়েশনটাকে এইভাবে লিখতে পারি। এইবার এটাকে আমি একটু ভেরিয়েবল সেপারেশন করছি, মাইনাস dA K1 dt করলাম। এবার আমার ইনিশিয়াল কনসেন্ট্রেশনটা কত ছিল, A0, আর টি টাইমে কনসেন্ট্রেশনটা কত, A। তাহলে আমি যদি এবার এটাকে ইন্টিগ্রেট করি A0 থেকে A, তাহলে এখানে আমার টাইমটা কত, যেহেতু এটা রেট কনস্ট্যান্টেরও ধারণাটা হয়ে গেছে। তাহলে টাইমটা কত, A0 কখন ছিল, T0 টাইমে ছিল, A কখন ছিল, T টাইমে ছিল। তাহলে আমি এখানে 0 to T dt লিখলাম। এবার এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি
তাহলে আমরা কি পাই অ্যাকচুয়ালি, মাইনাস ln a বাই a নট ইকুয়াল টু k1 ইন্টু টি। লিমিটটাকে বসালাম কারণ এই যে ডিএ ডিভাইডেড বাই এ করলে লগারিদমিক ফর্মে আসে, আমরা ln লিখেছি। lnটা অ্যাকচুয়ালি কি, যদি আমি ln x লিখি তাহলে এটা কিন্তু অ্যাকচুয়ালি log e x, এটা কিন্তু মিন করে। এবার আমরা মাইনাসটাকে ট্রান্সপোজ করে নিচ্ছি, আমরা এখান থেকে চলে আসছি এখানে, তাহলে ln a নট ইকুয়াল টু মাইনাস k1t। এইবার আমরা যদি এই লগারিদমটাকে তুলে দিতে চাই তাহলে আমার কি আসবে, a বাই a নট ইকুয়াল টু e টু দি পাওয়ার মাইনাস k1 ইন্টু টি। তাহলে দেয়ারফোর আমরা এটা লিখতে পারি a ইকুয়াল টু a নট e টু দি পাওয়ার মাইনাস k1 ইন্টু টি। এবার যদি আমরা এর গ্রাফটা টানি তাহলে গ্রাফটার নেচারটা কীরকম হবে, আমি এটা ইরেজ করে দিচ্ছি। গ্রাফটা যদি টানা যায় তাহলে এটা এই রকম একটা এক্সপোনেনশিয়াল কার্ভ আসবে, যেখানে এটা হচ্ছে এ নট, এদিকে হচ্ছে টাইম, আর এদিকে হচ্ছে আমরা বলছি কনসেন্ট্রেশন, যেটা হচ্ছে এ, এদিকে প্লট করা হচ্ছে। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে এখানে যদি টি এর জায়গায় আমরা ইনফিনিটি করি, হোয়েন টি টেন্স টু ইনফিনিটি অ্যাকচুয়ালি এ টেন্স টু 0। এখন তাহলে ফার্স্ট অর্ডার যে রিয়াকশানটা কখন শেষ হবে, ফার্স্ট অর্ডার রিয়াকশান বলা যাচ্ছে যে ইনফাইনাইট টাইমে গিয়ে কিন্তু এ একবারে এক্সস্টেড হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে ইনফাইনাইট টাইম লাগছে, কিন্তু বাস্তবে তো তা হয় না, একটা নির্দিষ্ট সময়ের পরে দেখা যাচ্ছে বিক্রিয়কগুলো বিক্রিয়া করে শেষ হয়ে যাচ্ছে। তাহলে সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, সেই জন্য আমরা বলি যে ফার্স্ট অর্ডার রিয়াকশান কোনো কমপ্লিট হয় না। এখন প্রশ্নটা হচ্ছে এই যে কার্ভের নেচারটা আমরা পেলাম, কার্ভের নেচার থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্যানজেন্টটা কিন্তু ক্রমশ ভ্যারি করে যাচ্ছে। আমরা যদি এই পয়েন্টে ট্যানজেন্ট করি, এই পয়েন্টে ট্যানজেন্ট করি, এইভাবে যদি ট্যানজেন্টগুলো করতে থাকি তাহলে দেখব এরকম ডিফারেন্ট পয়েন্টে যদি ট্যানজেন্টগুলো টানা যায়, ট্যান থিটাটা কিন্তু ভ্যারি করে যাচ্ছে। এটা কখন পসিবল অ্যাকচুয়ালি, এখন এটা তখনই পসিবল যখন আমরা হিউজ নাম্বার অফ পার্টিকেলস যেখানে আমরা পাবো সেখানে, কিন্তু যখন ফিউ পার্টিকেলসের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয়। এখন আমরা যদি একটু ওই প্রশ্নটাতে চলে যাই, প্রশ্নটা যদি আরেকবার রিপিট করা যায়। সাধারণ বিক্রিয়া চলাকালীন কোন রাসায়নিক বিক্রিয়া সমগতিতে অগ্রসর হয় না, সমগতিতে অগ্রসর হচ্ছে না। আমরা ফার্স্ট অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে দেখে যাচ্ছি যে যেভাবে বিক্রিয়াটা হারটা কমছে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ট্যান থিটাটা ভ্যারি করে যাচ্ছে। যেহেতু ট্যান থিটাটা প্রত্যেকটা ইনস্ট্যান্টে ভ্যারি করে যাচ্ছে, তাহলে স্বভাবতই হচ্ছে কি সমহারে হচ্ছে না, আর যেহেতু সমহারে হচ্ছে না সেইখানে কিন্তু বিক্রিয়াটা এইভাবে এগোতে পারছে না। কিন্তু এটা যদি লিনিয়ার হতো তাহলে আমরা দেখতে পারতাম যে বিক্রিয়াটা কিন্তু সমহারে হতে পারে, কারণ ট্যান থিটাটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে কনস্ট্যান্ট থাকছে, যেটা আমরা দেখতে পাই ফার্স্ট অর্ডার রিয়াকশনসের ক্ষেত্রে। সেটা আমরা দেখতে পাই জিরো অর্ডার রিয়াকশনসের ক্ষেত্রে। জিরো অর্ডার রিয়াকশনস হলে পরে সেখানে দেখা যাবে আমাদের কে ভ্যালুটা আসবে ক্যালকুলেট করলে এ নট মাইনাস এ ডিভাইডেড বাই টি। এটাকে যদি আমরা করি তাহলে দেখা যাবে কে টি ইকুয়াল টু এ নট মাইনাস এ। এখান থেকে আমরা পাবো, এটাকে যদি আমরা ট্রান্সপোজিশন করে দিই তাহলে এ মাইনাস কে টি প্লাস এ নট। এটা আমরা জিরো অর্ডার রিয়াকশনসের ক্ষেত্রে এরকম একটা এক্সপ্রেশন পাবো, সেক্ষেত্রে কিন্তু আমরা স্ট্রেট লাইন পাবো। এবার আমরা একটু অন্য জায়গাতে চলে যাচ্ছি। আমরা যে এক্সপ্রেশনগুলো পেয়েছি অলরেডি, সেটা হচ্ছে এ ইকুয়াল টু এ নট ই টু দি পাওয়ার মাইনাস কে ওয়ান টি।
এটাকেই যদি আমরা আগে রিলেশনে ফিরে যাই, a বাই a নট e টু দি পাওয়ার মাইনাস k1t লিখতে পারি। আবার এটাকে যদি আমি একটু লগারিদমিক ফর্মে যদি নিয়ে চলে আসি, তাহলে আমরা কি পাচ্ছিলাম যে ln a বাই a নট ইকুয়াল টু আমাদের কি হচ্ছিল ln বাই a মাইনাস kt। এটাকে যদি আমরা কমন লগারিদমে নিয়ে চলে আসি, তাহলে 2.303 লগ a বাই a নট ইকুয়াল টু মাইনাস kt। তাহলে লগ এটা হচ্ছে 10 লগারিদমে কমন লগারিদম a নট ইকুয়াল টু মাইনাস kt বাই 2.303। এবার আমরা এই a নটটাকে যদি a ধরি, আর এটা তাহলে আমাদের দাঁড়াবে a মাইনাস এক্স, যেখানে এক্স অ্যামাউন্ট রিয়াকশন অলরেডি হয়ে গেছে। তাহলে এই এক্সপ্রেশনটা আমাদের কি দাঁড়াবে, হ্যাঁ log 10 a এর জায়গায় আমরা লিখব a মাইনাস এক্স ডিভাইডেড বাই a ইকুয়াল টু মাইনাস kt বাই 2.303। স্যার একটু ইন্টারাপ্ট করছি আপনাকে, একটা প্রশ্ন এসেছে আমাদের ফোন লাইনে, রৌনক গঙ্গোপাধ্যায় ফোন করেছে। হ্যাঁ রৌনক, বলো তোমার প্রশ্ন। আমার প্রশ্নটি হচ্ছে শূন্যক্রম বিক্রিয়ার একটি উদাহরণ দাও। আচ্ছা, শূন্যক্রম বিক্রিয়া, এর সঙ্গে স্যার শূন্যক্রম যদি ওটাও দিয়ে একটু দেন, শুনতে থাকো, বিক্রিয়ার ক্রম নিয়েও আলোচনা হচ্ছিল কিছুক্ষণ আগে। শুনতে থাকো। আমি বলছি যে সারফেস রিয়াকশন যেগুলো হয়, যেমন যখন আমরা বলি হেটেরোজিনিয়াস রিয়াকশন, যেগুলো যেখানে ধরো তোমার অ্যামোনিয়া ডিকম্পোজ করছে প্ল্যাটিনাম সারফেসে, যদি দেখা যায় খুব হাই প্রেশার হয়, সেক্ষেত্রে আমাদের যে অ্যাকচুয়ালি রেটের যে ইকুয়েশনটা আছে, রেট ইকুয়াল টু আমরা যদি এইভাবে লিখি k1 ইন্টু হ্যাঁ অ্যামোনিয়া 1 প্লাস k2 ইন্টু NH3, একটু fast তাহলে যদি ভেরি স্যার করা যায়। ভেরি যদি হাই কনসেন্ট্রেশন অফ অ্যামোনিয়া যদি হয় বা প্রেশার যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলতে পারি যে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যদি খুব হাই হয় সেক্ষেত্রে, তাহলে আমাদের এই ভ্যালুটা থাকছে এর রেসপেক্টে, তখন এটা কি হবে, ক্যান্সেল হয়ে যাচ্ছে অ্যামোনিয়া অ্যামোনিয়া, বেশ, তখন সেটা হয়ে যাচ্ছে কি জিরো অর্ডার রিয়াকশন। আবার হতে পারে যে কোনো একটা পার্টিকুলার একদম রিয়াক্ট্যান্টের সময় শেষ, রেসপেক্টে স্যার। পার্টিকুলার, যেমন বেস্ট প্রমোটেড হ্যালোজিনেশন অফ অ্যাসিটোন যদি আমরা দেখি, তাহলে সেক্ষেত্রে আমরা রেটটা লিখতে পারি খুব দ্রুত শেষ করুন, একদম শেষ হয়ে গেছে। যে অ্যাসিটোনের হ্যাঁ আয়োডিনেশন হচ্ছে ইন প্রেজেন্স অফ বেস, বেশ। সেক্ষেত্রে তৈরি হচ্ছে কি আমি- I CH2COCH3 প্লাস I নেগেটিভ। এক্ষেত্রে যদি আমরা হ্যাঁ, সময় শেষ স্যার, আমাদের খুব সীমিত সময়ের মধ্যে আলোচনা সারতে হয় আমাদের। আমি তাহলে আমরা লিখতে পারবো K অফ কনসেন্ট্রেশন অফ ম্যাডামের কাছে এবারে আসবো, অ্যাসাইনমেন্টটা নিয়ে অ্যাসিটোন নেব। হাইড্রক্সিল হ্যাঁ ইন্টু কনসেন্ট্রেশন অফ আয়োডিনের পাওয়ার হচ্ছে 0। বেশ, তাহলে আমি হ্যাঁ এবারে আমার একদম সীমিত সময়ের মধ্যে করতে হয় তো ম্যাডাম, দ্রুত যদি অ্যাসাইনমেন্টটা দিয়ে দেন। যেটুকু তোমরা দেখলে আরো অনেক কিছুই বলার আছে, অনেক ভাস্ট জিনিস। একটু অ্যাসাইনমেন্টটা তোমরা দেখে নাও, স্ক্রিনেও আছে। একটি বিক্রিয়ার হার ধ্রুবক k সমান সমান 2.5 গুণ 10 টু দি পাওয়ার -4 মোল পার লিটার পার সেকেন্ড হলে বিক্রিয়াটির ক্রম নির্ণয় করো। প্রথমটা। দ্বিতীয়টি 3a প্লাস 2b প্লাস c লিডস টু p প্লাস q বিক্রিয়ায় এ বি সির সাপেক্ষে ক্রম যথাক্রমে 2, 1 ও 0 হলে প্রথম অংশ বিক্রিয়াটির হার সমীকরণ লেখো। দ্বিতীয় অংশ স্থির উষ্ণতায় বিক্রিয়কগুলির প্রত্যেকটির গাঢ়ত্ব দ্বিগুণ করলে বিক্রিয়ার হার কিভাবে পরিবর্তিত হবে। বেশ, এবারে আমি কালকে আমাদের আলোচনার বিষয় কি রয়েছে তোমরা জানো যে আরেকটি ছিল, আরেকটি অ্যাসাইনমেন্ট আছে, তৃতীয় হ্যাঁ, প্রশ্ন আছে। একবার দেখে নি। হ্যাঁ বলুন, আপনি বলুন। কোন শেষ করুন। শূন্যক্রম বিক্রিয়ার ক্ষেত্রে অর্ধায়ুকাল ও হার ধ্রুবকের মধ্যে সম্পর্কটি প্রতিষ্ঠা করো। বেশ, এবারে আমি সময় একেবারে শেষ আমাদের, আমি কালকে আমাদের যা বিষয় রয়েছে 3টের সময় আলোচনায় সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুমে আমি সেই বিষয়টা একবার আপনাদের সামনে, তোমাদের সামনে যারা পড়ুয়া তাদের সামনে হাজির করব। স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে যাচ্ছে, কালকে 10ম শ্রেণীর বিষয় বহুরূপী, লেখক সুবোধ ঘোষ, এই নিয়ে আমাদের আলোচনা হবে। এবং দ্বাদশ শ্রেণীর বিষয় বাংলার শিকার, কবি জীবনানন্দ দাশ।
এবং তোমরা জানো যে আজ সন্ধ্যে 6টার মধ্যে তোমাদের যা কিছু প্রশ্ন এই নিয়ে প্রশ্ন পাঠাতে হবে, আর তোমরা পাঠাবে যাতে হোয়াটসঅ্যাপ নম্বর ইতিমধ্যে মুখস্থ হয়ে গেছে তোমাদের, আরেকবার তোমাদের জানাবো 9748217201। তবে তার আগে তোমরা জানো যে আজ থেকে শুরু হয়েছে দুবার এই সরাসরি বাংলা শিক্ষা ক্লাসরুম হয়, সকাল 10টা থেকে 11টা এবং 3টে থেকে 4টে। 10টা থেকে 11টা আগামীকাল কি বিষয় নিয়ে আলোচনা হবে সেটা এবার তোমাদের সামনে টেলিভিশন স্ক্রিনে যাচ্ছে। কালকের সকাল 10টায় নবম শ্রেণীর গ্রহরূপে পৃথিবী এই নিয়ে আলোচনা, বিষয় ভূগোল, এবং দ্বাদশ শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের বিষয় ভূমিরূপ প্রক্রিয়া সমূহ, বহির্জগৎ বা ভূপৃষ্ঠের বাইরে ক্রিয়াশীল প্রক্রিয়া এবং সৃষ্ট ভূমিরূপ। একবার বলে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বার, সুবিধার জন্য আরেকবার বলে দিচ্ছি যে নাম্বারে তোমরা প্রশ্ন পাঠাতে পারো 9748217201। অবশ্যই তোমাদের নাম, ক্লাস এবং বিষয় উল্লেখ করবে, স্কুলের নাম, জেলার নাম উল্লেখ করতেও ভুলো না। ইমেল আইডি যেখানে তোমরা মেল করে পাঠাতে পারো হোয়াটসঅ্যাপ নম্বরের পাশাপাশি, ইমেল আইডি হলো bsclassroom2020@gmail.com। তোমরা জানো যে আমাদের সীমিত সময়ের মধ্যে আলোচনা হয়, বহু প্রশ্ন অধরা থেকে গেছে এবং তার থেকে বাছাই প্রশ্নের উত্তর তোমরা খুব স্বাভাবিকভাবে সময়ের মধ্যে পোর্টালে পেয়ে যাবে। আলোচনা এই পর্যন্তই, সবাই খুব ভালো থাকো এবং অবশ্যই পড়াশোনা চালিয়ে যাও। অন্যান্য সব খবরের জন্য চোখ থাকুক শুধুমাত্র এবিপি আনন্দে।